যুদ্ধে যেমন অসুস্থ ঘোড়ার কোনো দাম থাকে না, রাজনীতিতে যারা সামনে থাকে না তাদেরও কেউ মনে রাখে না। এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের এই প্রোগ্রামের সংগ্রামে প্রধান অতিথি জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উজানচর ইউনিয়নের 4 ও 5 নং ওয়ার্ড তথা বুদারকান্দি বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি উজানচর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল হামিদ মেম্বার, উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য বাঞ্ছারামপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সালেহ মুসা, আরো উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তাইবুল হাসান মাসুম, আরো উপস্থিত রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব হাসান এবং আমার প্রিয় সহযোদ্ধা তাজুল বাবুল আলামিন সহ উজানচর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বুদারকান্দি গ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী তথা বুদারকান্দি গ্রামবাসী, আমার গলা খুবই খারাপ, কারণ গতকাল রাত 2টা পর্যন্ত আমি বক্তব্য রাখছি বিভিন্ন জায়গায়, গলা বসে গেছে। এখনো প্রোগ্রামে ছিলাম, সাকিব ভাই সোনারামপুর ইউনিয়ন রয়ে গেছে, এখান থেকে আমি আবার ওখানে যাব। বক্তব্য খুব কম, তবে একটি কথা না বললেই নয়, স্পষ্ট করা দরকার। আমি আপনাদের সন্তান। এই রাধানগর, বুদারকান্দি, উজানচর, কৃষ্ণগড়, শেখেরকান্দিতে আমি হাফ প্যান্ট পরে খেলাধুলা করেছি। এই উজানচর মাঠে আমি ক্রিকেট খেলেছি। এই আক্তার ভাই আমার রাজনৈতিক গুরু, আক্তার চেয়ারম্যান সাহেব, উনি নিজ হাতে আমাকে উজানচর ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। সেখান থেকে আমার রাজনৈতিক পথ চলা শুরু। তা আমি কৃতজ্ঞতা চিত্তে আক্তার ভাইয়ের অবদানকে স্মরণ করি এবং মনে রাখি। আজকের এই মিটিং এ আক্তার ভাই এখানে থাকার কথা ছিল। আক্তার ভাই একটু অসুস্থ, আগামীকাল সকালবেলা ওনাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন খুব দ্রুত ওনাকে সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আগামী 12 তারিখের নির্বাচনে উনি যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ওনার নেতৃত্বে আমরা এই উজানচর ইউনিয়নে বিএনপির নির্বাচনটা করব, ওনার নেতৃত্বেই। তা আমরা আল্লাহর কাছে দোয়া করব আক্তার ভাইকে যেন আল্লাহ তারা খুব দ্রুত আমাদের মাঝে সুস্থ করে দেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের ধমনীতে শহীদ জিয়ার রক্ত, খালেদা জিয়ার রক্ত। প্রিয় এলাকাবাসী, আমরা এখানে যারা একত্রিত হয়েছি, বিশেষ করে আমার এই ডায়াসে যারা রয়েছেন, আমরা প্রায় সকলেই বেগম খালেদা জিয়ার সৈনিক। মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলি। বিগত 15-16 বছর আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এই ভোটাধিকার প্রয়োগ, এটা আমাদের নৈতিক অধিকার, এটা আমাদের মৌলিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্যই আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন এই বাঞ্ছারামপুরবাসী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা সহ আমরা যারা এখানে রয়েছি অনেকেই বিভিন্ন মামলায় জেল পর্যন্ত খেটেছি, অনেকে বিভিন্ন মামলা নিয়ে হুলিয়া নিয়ে আমরা ঘরের বাইরে জীবন যাপন করেছি। আমরা নদীতে জীবন যাপন করতে হয়েছে, বাড়িঘর ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন এলাকায় চলে যেতে হয়েছে, মাঠে ঘাটে আমাদেরকে থাকতে হয়েছে।
এমনকি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নিকট আত্মীয় স্বজন মারা গিয়েছে। আমরা তাদের শেষ কীর্তনুষ্ঠান দাফন কাফনে অংশগ্রহণ করতে পারিনি, জানা যায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আমাদেরকে। তারপরে 28শে অক্টোবরের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের পর থেকে ছাত্র জনতার মিলনে, ছাত্র জনতার নেতৃত্বে যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল, তার ফলশ্রুতিতে 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতন হয়, ফ্যাসিস্টদের পতন হয়। এই পতন হওয়ার পরে দেশ যখন একটি মুক্ত বাতাস সৃষ্টি হয়, আমরা যখন বাঞ্ছারামপুরে ফিরে আসি, আমাদের সকল নেতৃবৃন্দ গ্রাম এলাকা ছাড়া ছিলেন। আমরা বাঞ্ছারামপুরে ফিরে এসে প্রথম যে বার্তাটি দেই, ঐক্যের বার্তা, শান্তির বার্তা। যারাই আমাদের বন্ধুরা যারাই আওয়ামী লীগ করেছে, আমরা কারোর উপর কোনো অত্যাচার নির্যাতন করিনি, আমরা কোনো মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। ওনারা আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছে। আমি ব্যক্তি পলাশ, আপনারা জানেন, আমাকে রিমান্ডে নির্মম নির্যাতন করা হয়েছিল ডিবি কার্যালয়ে। আমাকে কয়েকদিন গুম রেখে পরবর্তীতে আমাকে মিডিয়ার চাপে দলের সিনিয়র নেতৃত্ব স্বয়ং জনাব তারেক রহমান যেখানে হস্তক্ষেপ করে আমার সন্ধান করেছিলেন, ওনার হস্তক্ষেপে আমি সেদিন বেঁচে যাই। আমাকে বেশ কয়েকবার কালো টুপি পরিয়ে অজু করিয়ে রাতের বেলা নিয়ে যাওয়া হতো, আজকে তোর দিন শেষ। কিন্তু তারপরেও দলের আদর্শকে বিলীন করে দিতে চাইনি। একটি ঘটনা বলে রাখি, রিমান্ডে থাকার সময় এই কথাটি না বললে আপনারা জানবেন না তারা কি অত্যাচার করেছিল আমাদের উপর। রিমান্ডের 5ম দিনে আমাকে রাত 3টায় ঘুম থেকে উঠিয়ে বলল অজু কর। অজু করে আমি গেলাম, আমাকে নিয়ে যাওয়া হলো আরেকটি ভবনে। সেখানে গিয়ে দিয়ে এরকম টিভি ক্যামেরা অনেকগুলো, সেই ক্যামেরার সামনে আমাকে একটি কাগজ ধরিয়ে দেওয়া হয়ে বলল, এই হারুন, বিপ্লব, যে ডিবি হারুন এবং বিপ্লব, ওরা অনেক অফিসাররা বসে আমাকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল যে এটা যদি তুই এই মিডিয়ার সামনে বলস, প্রকাশ করস, স্বীকৃতি দেস, তাহলে তোকে আর রিমান্ডে নেওয়া হবে না, আর নতুবা তাকে জানে মেরে দেওয়া হবে। আমি সেই কাগজটি পড়ে দেখলাম, সেই কাগজে আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটি স্টেটমেন্ট। আমি সেদিন ভয়কে উপেক্ষা করে, জীবনের মেয়াদ ত্যাগ করে আমি বলেছিলাম আমার তো আর কিছুই নেই, আপনারা আমাকে একটু গুলি করে দিন বুকে, কিন্তু আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কোনো সাক্ষ্য দিতে পারবো না। কারণ তারেক রহমান এই বাংলাদেশের মুক্তির একমাত্র দূত হল তারেক রহমান। সেদিন আমি স্বীকারোক্তি না দেওয়ার কারণে আমার উপর যে নির্মম নির্যাতন করা হয়েছিল, আমি 16.5 ঘন্টা অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়েছিলাম। তারপরেও আমি এই হায়রানের কাছে মাথা নত করিনি। তার কারণ আমি একা মাথা নত করলে হবে না, আমার বাঞ্ছারামপুরের হাজার হাজার নেতা কর্মী মামলার জড়িত। আপনারা সকলে বাড়িঘর ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া, সংসার ছাড়া। প্রিয় এলাকাবাসী, এই ছিল আমার উপর নির্মম নির্যাতনের ঘটনা। সালে মুসা ভাই একটি ঘটনা প্রেক্ষাপট বলতে গিয়ে একটু অন্যদিকে চলে গিয়েছেন, সেটাও আমি ক্লিয়ার করি। প্রত্যেকটি মানুষের স্বপ্ন থাকে, কেননা আমরা প্রত্যেকটি মানুষ স্বপ্ন নিয়ে বাঁচতে চাই। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা পরিশ্রম করি, লড়াই করি। ঠিক তেমনি ভাবে আমিও একটি স্বপ্ন দেখেছিলাম। কারণ যখন 111 সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার বাংলাদেশে এসে নির্মম নির্যাতন চালিয়েছিল বিএনপির নেতৃত্বের উপর, বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল, আপনারা জানেন। ঠিক তখন সমগ্র বাংলাদেশের ন্যায় বাঞ্ছারামপুর নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছিল। তখন আমি সদ্য পাশ করা, ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করা একজন যুবক, যখন আমার কাছে বিপি নাজমুল ভাই, বিপি মান্নান ভাই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ওনারা যখন আমাকে জানালেন এই যে আজকে শামীম শিবলি সমন্বয় গণসংহতি আন্দোলনের, ওদের সাথে আমার একটা ভালো আত্মার সম্পর্ক ছিল। যখন বাঞ্ছারামপুরে বিএনপির নেতৃবৃন্দ আর্মির ভয়ে, পুলিশের ভয়ে দিশাহারা হয়ে ঢাকায় চলে গিয়েছিল, তখন
তখনও আমি ছাত্র অবস্থায় আমার ইউনিভার্সিটির হোস্টেলে আমি এই বাঞ্ছারামপুরবাসীর পাশে দাঁড়িয়েছিলাম। যারা গিয়েছিলেন তারা আমার হোস্টেলে থেকেছিলেন। আমি তাদেরকে 12 টাকা প্লেট খাবারের ব্যবস্থা করতাম প্রতিবেলা। তখন থেকে আমার এই বাঞ্ছারামপুরবাসীকে নিয়ে আমি স্বপ্ন দেখি, কারণ বাঞ্ছারামপুরবাসী সুখে দুঃখে থাকবে, অত্যাচার নির্মম নির্যাতনের শিকার হয়ে দুঃখে দুঃখে মরবে, এটা আমাকে কাঁদিয়েছিল। আমি রাতভর চিন্তা করতাম কি করা যায় বাঞ্ছারামপুরবাসীর জন্য। আপনারা জানেন, খোঁজ নিয়ে দেখুন, আমি অত্যন্ত মেধাবী একটি স্টুডেন্ট ছিলাম। আমার চিন্তা ভাবনা ছিল অন্য কিছু, রাজনীতিতে আসবো এটা আমার চিন্তা ভাবনা কখনো ছিল না। তারপরে যখন দেখলাম যে বাঞ্ছারামপুরবাসীর উপর নির্মম নির্যাতন করা হচ্ছে, আমি চিন্তা করলাম কাউকে না কাউকে হাল ধরতে হবে, কাউকে প্রতিবাদ করতে হবে। সেদিন আমার মধ্যে একটি স্পৃহা জেগেছিল। আমি ভেবেছিলাম যা হবার হবে। তখনকার সময়ে আমি এই বিএনপি হাল ধরার জন্য আমার অবস্থান থেকে ঢাকা সহ বাঞ্ছারামপুরে এসে তৎকালীন 111 সরকারের বিরুদ্ধে আমি বিভিন্ন মিটিং মিছিল অংশগ্রহণ করতে থাকলাম। তারপরে প্রেক্ষাপট আপনাদের অনেক জানা, 2018 সালের নির্বাচনে আমাকে প্রথম নমিনেশন দেওয়া হয়েছিল। তারপরে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৎকালীন সিনিয়র সভাপতি এবং আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে তোমার বয়স হয়েছে, তুমি পরবর্তীতে করবা, এবার তুমি ছেড়ে দাও। আমি আমাদের সাবেক এমপি জনাব খালেক সাহেবকে ছেড়ে দিয়েছিলাম 2018 সালের নমিনেশনটি। তারপরে আমাদের বিরুদ্ধে যত মামলা হামলা হয়েছে, আমি কিন্তু কোনো মামলা হামলার ভয়ে আপনাদেরকে ছেড়ে কখনো যাইনি, এই বাঞ্ছারামপুরবাসীকে ছেড়ে যাইনি। সুতরাং আমরা স্বপ্ন দেখতেই পারি, স্বপ্ন দেখে আমাদের দোষ নয়। আমরা লড়াই করেছিলাম একটি আদর্শিক জায়গা থেকে, কারণ আমরা এখানে যারা রয়েছি আমাদের রক্তের ধমনীতে রয়েছে শহীদ জিয়ার রক্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত, তারেক রহমানের রক্ত, সর্বোপরি বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের রক্ত আমাদের ধমনীতে রয়েছে। আমরা কারো কাছে মাথা নত করতে জানি না। সেই জায়গা থেকেই আমি এবং খালেক ভাই আমরা দুজনে ধানের শীষ প্রতীকের জন্য লড়াই করেছি। কিন্তু সেই লড়াইটি ছিল একটি আদর্শিক জায়গা থেকে। আমার সাথে ব্যক্তিগতভাবে জুনায়েদ সাকির কোনো সম্পর্ক খারাপ নয়, ওনার সাথে আমার কোনো ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নেই, ওনার সাথে আমার কোনো টাকা পয়সার লেনদেন নেই। আমার সাথে ওনার লড়াই হয়েছিল, খালেক ভাইয়ের লড়াই হয়েছিল শুধু একটি আদর্শিক জায়গা থেকে, একটি প্রতীকের লড়াই, একটি জায়গা থেকে। সেই লড়াইটি ছিল অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সর্বোপরি যখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে জননেতা জুনায়েদ সাকিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, আমাদের যুগপৎ আন্দোলনের প্রার্থী, ওনাকে যখন নমিনেশন দেওয়া হলো, আমরা কিন্তু সেটা মেনে নিয়েছিলাম। আপনাদেরকে জানার জন্য বলছি, ক্লিয়ার করার জন্য বলছি, আমি নমিনেশন পেপার কেনার আগে এবং জমা দেওয়ার আগে জননেতা জুনায়েদ সাকির সাথে আমার কয়েক মিনিট ফোনে আলাপ হয়েছিল। উনি আমাকে 3 বার কল করেছিলেন, আমি ধরতে পারিনি। উনি মেসেজ দিয়েছিলেন যে উনি জুনায়েদ সাকি। আমি পরে ওনাকে কল করেছিলাম রাত 10টায়। কল করে যখন ওনার সাথে কথাবার্তা বলে ওনাকে আমি আশ্বস্ত করেছিলাম আমি স্বতন্ত্র নির্বাচন করব না, আপনি নিশ্চিত থাকুন। তখন উনি বলেছিলেন না ভাই, নমিনেশন জমা দেন, কারণ কার্ডটা কি হয় বলা যায় না। পরবর্তীতে আমার সিনিয়র নেতৃবৃন্দ, দলের সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমি সেদিন নমিনেশন পেপার জমা দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য বাঞ্ছারামপুর বিএনপির, আমরা 29 তারিখ বিকালবেলা জমা দিয়ে রাত্রেবেলা যখন বাঞ্ছারামপুর যাই, ঢাকায় ফিরে যাই, পরের দিন সকালবেলা বেগম খালেদা জিয়া মারা যান, আমাদের মাতৃতুল্য মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যান। বিকালবেলা আমার হাতে আমার বহিষ্কারের চিঠি আসে। আমি তখন ছিলাম এবার কেয়ার হাসপাতালের সামনে। নেত্রীর জন্য আমাদের চোখে জল, সমগ্র দেশব্যাপী যখন চোখে জল ফেলছে, ঠিক তখনই আমাদেরকে বহিষ্কার করা হয়েছে একটি অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু সেই কথাটি কেন বললাম, যেহেতু সালে মুসা ভাই কথাটি তুলেছিলেন। বহিষ্কার হওয়ার পর আর আধা ঘন্টা পর যখন আমি জানতে পারলাম আমার দরিয়া দৌলত ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মহিউদ্দিন পঞ্চম ভাই মারা গিয়েছেন, আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। সেদিন আমি আমার সাথে যারা ছিলেন, অ্যাডভোকেট মহসিন ভাই সহ সালে মুসা ভাইরা এখান থেকে গিয়েছিলেন। আমি এই বহিষ্কার পত্রটি আমার হাতে নিয়েই আমি তাদেরকে বলিনি আমার গাড়ির সাথে যারা আছে কারণ তারা আমার সাথে আসবে না। আমি এই বহিষ্কার হওয়ার পরেও
আমি সেদিন দরিয়াদুল গ্রামে এসে মহিউদ্দিন পঞ্চম ভাইয়ের লাশ দেখতে এসেছিলাম। এখানে সালে মুসা ভাই, মাসুম ভাই এবং মাহবুব তারা ছিল আমার সাথে। তারপরে আমি ঢাকা ওইখান থেকে লাশ দেখে আমি তারপরে তাদের